দর্শক সবাইকে স্বাগত জানাই এবং শুভেচ্ছা জানাই এবং দীর্ঘ 16 বছর পর আবারও চ্যানেল ওয়ান আপনাদের সামনে এসছে এবং প্রতিবারের মতো এবারও আমরা প্রশ্ন করতে চাই এবং সরকারকে প্রশ্নের মধ্যে রাখতে চাই। আজকে আমরা এখানে যুক্ত করতে চাই বিএনপির এমন একজন নেতা যিনি দীর্ঘদিন ধরে রাজপথের আন্দোলন করেছেন এবং বলা চলে যে গেল 17 বছর বিএনপিকে আগলে রেখেছেন। যারা চ্যানেল ওয়ানের এই মুখোমুখি অনুষ্ঠানটি দেখছেন তাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বিএনপির বর্ষীয়ান নেতা এবং স্থানীয় সরকার মন্ত্রী, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? একটু প্রথমেই আপনার কাছে জানতে চাই, দীর্ঘ আন্দোলনের পর সরকার গঠন করেছেন, 2 মাসের একটু সময় পার হয়েছে, এটা কিভাবে মূল্যায়ন করবেন? ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন সূচিত হয়েছে, সেই পরিবর্তনের ফলে আজকে যে মুক্ত গণমাধ্যমের একটা সুযোগ সৃষ্টি হয়েছে, সেখানে চ্যানেল ওয়ান আবার ফিরে আসছে, এটা নিঃসন্দেহে আমার জন্য ব্যক্তিগতভাবে মনে হয় দেশের মানুষের কাছে অত্যন্ত আনন্দের একটি সংবাদ। আমরা সবাই জানি যে তখন এমন একটা সময় ছিল যে সময়ে যারা দেশের কথা বলতেন, দেশের স্বাধীনতার কথা বলতেন, গণতন্ত্রের কথা বলতেন, তাদের প্রতি খড়গহস্ত নেমে এসেছিল ফ্যাসিস্ট আওয়ামী সরকারের। তখনই তারা অত্যন্ত নির্মমভাবে বিরোধী দলকে দমন করেছে এবং গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে, সুচিন্তিতভাবে তারা ধ্বংস করার চেষ্টা করেছে এবং সর্বপ্রথম আঘাত করেছে তারা গণমাধ্যমকে। তারপরেই তারা হাত দিয়েছে সংবিধানে। সংবিধানের প্রথম যে আঘাতটা করেছে সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান ছিল, যেটা আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথমে আপত্তি করার পরেও মানুষের মতামতকে প্রাধান্য দেওয়ার জন্য, জনমতকে প্রাধান্য দেওয়ার জন্য উনি কিন্তু মেনে নিয়ে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে উনি সংবিধানের সন্নিবেশিত করেছিলেন। যার ফলে আমরা দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকারকে সন্নিহিত করার ফলে পরপর 3টি নির্বাচন, অত্যন্ত চমৎকার নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনগুলো মানুষ মেনে নিয়েছে এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিও কিন্তু অত্যন্ত সহজভাবে সেটা সচল হয়েছে, সামনের দিকে এগিয়ে গেছে। এই সময়টা ছিল 3 টার্মের সময়, অর্থাৎ প্রায় 15 বছরের সময়টা ছিল বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটা নতুন যুগের সূচনা হয়েছিল এবং একটা নতুন একটা চমৎকার একটা অবস্থা, আবহ সৃষ্টি হয়েছিল। দুর্ভাগ্য আমাদের যে সেই অবস্থাটা রাখা সম্ভব হয়নি। হাসিনা তার ওই সুপরিকল্পনার মধ্য দিয়ে তিনি তত্ত্বাবধায়ক সরকারটাকে বাতিল করে দেন। ধীরে ধীরে হাসিনা ফ্যাসিস্ট হয়েছে, হাসিনা সব কিছু দখল করে নিয়েছে, নির্বাচনগুলোকে দখল করে নিয়েছে, রাজনীতি দখল করে নিয়েছে এবং অর্থনীতিকে সচেতনভাবে আপনার রাজনীতিকীকরণ করে, দলীয়করণ করে আপনার সমস্ত লুটপাট করে বিদেশে পাচার করেছে, অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। সেই ধ্বংসস্তূপে থেকে দাঁড়িয়ে আমরা উঠেছি এখন। দীর্ঘ 15 বছর 16 বছরের আন্দোলন এবং সব শেষে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে এই বিজয় অর্জন হয়েছে। অনেক প্রাণ গেছে, অনেক পঙ্গু হয়েছে, অনেকে হারিয়েছে তাদের ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, বাবা মাকে হারিয়েছে, সন্তানকে হারিয়েছে। তারপরেও কিন্তু একটা নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। যে কারণেই আজকে আমার যে অনুভূতির কথা জিজ্ঞেস করলেন, অনুভূতিটা আজকে আমার এইরকম যে এরপর একটা নির্বাচন আমরা করেছি এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে বিএনপি আবার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পার্লামেন্টে এসছে, সরকার গঠন করেছে। তো নিঃসন্দেহে আনন্দ হওয়া উচিত, সুখী হওয়া উচিত, একটা সুখানুভূতি আসা উচিত। সেটা হয়তো বা কিছুটা এসেছেও, যে একই সঙ্গে কিছুটা আপনার উদ্বেগও আছে যে জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের যে আমাদের কাছে প্রত্যাশা, সেটা আমরা সঠিকভাবে পূরণ করতে পারবো কি না সেটা একটা আছে। তো আমরা আশাবাদী। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যেভাবে সূচনা করেছেন, এটা অত্যন্ত আশাপ্রদ এবং কিছুটা চমকপ্রদ। তিনি জনগণের মধ্যে যে ভালোবাসা অর্জন করেছেন, ভালোবাসা নিয়ে এগিয়ে চলেছেন এবং মানুষের মধ্যে একটা আশা সৃষ্টি করেছেন যে তিনি নতুন ধরনের একটা রাজনীতির সূচনা করছেন। এটা নিঃসন্দেহে আমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি এবং আমরা যে সমস্ত কমিটমেন্টগুলো করেছি, সেই কমিটমেন্টগুলো উনি পালন করতে শুরু করেছেন। 69, 71, 90-এর আন্দোলন, 111, শেষমেশ 24, এই যে স্বাধীনতার এত বছর পর বাংলাদেশের রাজনীতিতে আসলে অনেক পরিবর্তন হওয়ার কথা ছিল। বিশেষ করে এত রক্তক্ষয়ী, সব কিছুই রক্তক্ষয়ী হয়েছে আমাদের কাছে। তারপরে আসলে আমূল পরিবর্তন কেন হলো না?
ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ঠিক আমি বুঝি না আর কি, আমূল পরিবর্তন বলতে আপনারা কী বোঝান? আমরা 1947 সালে ব্রিটিশ ভারত থেকে আমরা বেরিয়ে এসেছি, এবং তখন কিন্তু ছিল ইমানসিপেশন অফ দ্য মুসলিমস। ওই সময়টা যে আপনার একেবারে নিচে পড়ে যাওয়া মুসলমানদের তাদের নিজেদের বিকাশের জন্য একটা রাষ্ট্র দরকার। সেই রাষ্ট্র তখন সবাই, এই দেশে বাসকারী রাজনীতিবিদ বলেন, পশ্চিম পাকিস্তানে বসবাসকারী সবাই কিন্তু একজোট হয়েই তারা পাকিস্তান চেয়েছিল। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই পাকিস্তান এই পূর্বাঞ্চলের মানুষের আকাঙ্ক্ষা আপনার তারা করতে পারেনি, কাছেও যেতে পারেনি, এবং বরঞ্চ ক্ষোভ সৃষ্টি হয়েছে তাদের বৈষম্যের কারণে। এবং এই ক্ষোভ ধীরে ধীরে এমন একটা অবস্থায় গেছে যে তখন সেটা প্রতিরোধে একটা রূপ নিয়েছে। এবং 1970 সালের যে, আমি বাকিগুলোতে যাচ্ছি না, 1970 সালের নির্বাচনের মধ্য দিয়ে এবং নির্বাচনের পরে নির্বাচনের জয়ী দলকে ক্ষমতায় যেতে না দেওয়ার ফলে যে ভয়াবহ ক্ষোভের সৃষ্টি হয়েছে, তারই পরিণতি হচ্ছে কিন্তু আপনার মুক্তিযুদ্ধ। ফলে ওই একটা নতুন অধ্যায় শুরু হয়েছে, সেটা হচ্ছে যুদ্ধের, অস্ত্র তুলে নেওয়ার। এবং সম্মুখ যুদ্ধ করেছে বাংলাদেশের মানুষ, দীর্ঘ 9 মাস ওই যুদ্ধ করে তারপরে তাকে স্বাধীন করে একটা বাংলাদেশ তৈরি করেছে, তাই না? সেই বাংলাদেশে আপনি যে বললেন যে আমূল পরিবর্তন, 72 সালে একটা সংবিধান করেছে বাংলাদেশের মানুষ। সেই সংবিধান অনুযায়ী চলছিল। তখন পরেই শেখ মুজিবুর রহমানের চরম বিশ্বাসঘাতকতা বাংলাদেশের মানুষের সঙ্গে, উনি আস্তে আস্তে স্বৈরাচারে পরিণত হয়েছেন, এক নায়কে পরিণত হয়েছেন, এবং সব শেষে তিনি একটা গণতন্ত্রকে ধ্বংস করে সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিয়ে একদলীয় শাসনবাদ বাকশাল প্রতিষ্ঠা করেছেন। তার আগে তার ব্যর্থতার কারণে দেশে দুর্ভিক্ষ হয়েছে, লক্ষ লক্ষ মানুষ না খেতে পেয়ে মারা গেছে, অর্থনীতিকে ধ্বংস করে ফেলা হয়েছে। এই বিষয়গুলো কিন্তু আমরা ভাবি না। তারপরে আবার সেই স্বাধীনতা ঘোষণাকারী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সামনে এসে কিন্তু তিনি হাল ধরেছিলেন, বাংলাদেশকে টেনে উপরে তোলার চেষ্টা করেছেন, এবং তিনি রাতারাতি বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র চালু করেছেন। তিনি সংবাদ মাধ্যমের স্বাধীনতা দিয়ে দিয়েছেন, তিনি মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন, অর্থনীতিতে একটা নতুন সচলতা সৃষ্টি করেছেন, এবং মানুষের মধ্যে একটা আবার জেগে উঠবে একটা বাসনা তৈরি করেছেন, যেটা ছিল তার সবচেয়ে বড় কাজ। এবং এই কারণেই বাংলাদেশ কিন্তু টিকে গেছে। সেই সময় যদি সেইভাবে বাংলাদেশকে তৈরি না করতে পারতেন, বাংলাদেশ কি টিকতো কিনা সন্দেহ আছে, হয়তো ব্যর্থ রাষ্ট্র হয়ে যেতে পারত। এরপরে তো আবার জানেন সামরিক শাসন এসছে, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাস্তায় নেমেছেন, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, দীর্ঘ সংগ্রাম করেছেন, 9 বছর সামরিক শাসনের বিরুদ্ধে লড়াই করেছেন। তারপরে আবার এসছে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে বারবার কিন্তু বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন হয়েছে, শুধু না, মৌলিক রাজনীতির পরিবর্তন হয়েছে। গণতন্ত্র থেকে স্বৈরতন্ত্র, স্বৈরতন্ত্র থেকে আবার গণতন্ত্রে ফিরে যাওয়া, আবার স্বৈরতন্ত্র, এবং সব শেষে 2006 সালে আবার একটা চক্রান্ত মধ্য দিয়ে, একটা ষড়যন্ত্রের মধ্য দিয়ে আপনার জিয়া পরিবারকে ধ্বংস করার প্রচেষ্টা, বেগম জিয়াকে গ্রেফতার করা, তারেক সাহেবকে নির্বাসন করা, শত শত নেতাকর্মীকে গ্রেফতার করা, ওর মধ্য দিয়ে আবার একটা সামরিক ব্যাক্ট, মিলিটারি ব্যাক্ট একটা শাসন এসছে, এবং যার ফলে আপনারা দেখেছেন যে এরপরে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনটা একটা সাজানো নির্বাচন হয়েছে, এবং তারপরে আওয়ামী লীগ ক্ষমতা এসছে। এটাও খুব পরিকল্পিত ছিল। এরপরে কিন্তু গণতন্ত্রকে বারবার ধ্বংস করা হয়েছে। তো ওই সময়টার থেকে ধ্বংস হয়েছে। আমি যে পরিবর্তনটা কোথায় এসছে বলি, 7.5 কোটি মানুষ ছিল আপনার 71 সালে। তখন ফুড ডেফিসিট ছিল আপনার মাত্র বলছি প্রায় 28 লক্ষ টন। আজকে জনসংখ্যা প্রায় 18 কোটি, ফুড ডেফিসিট নাই বললেই চলে। তার মানে ওই জায়গায় কিন্তু আমাদের একটা বিশাল একটা সাফল্য আমরা অর্জন করেছি। আমাদের কৃষকরা করেছে, কৃষি করেছে, আমাদের কৃষিবিদরা করেছে, বিজ্ঞানীরা করেছে। অন্যদিকে দেখুন যে গার্মেন্টস, যেটার জন্য আমাদের রেমিটেন্স আসছে, এটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শুরু করা। ওই কৃষির বিপ্লবও কিন্তু শহীদ জিয়াউর রহমানের শুরু করা। ওই গার্মেন্টসে আমাদের একটা অর্থনীতি, আজকে আমাদের অর্থনীতি সচলতা নিয়ে শুরু করেছিল, ধ্বংস করেছে আবার কিছু, সেখানে আওয়ামী লীগ প্রচুর ক্ষতি করেছে। এটাকে দেখেন আমাদের দুর্ভাগ্য। এটা বলে অনেকেই যে বিএনপি ক্ষমতায় আসে যখন একটা ধ্বংসস্তূপে আসে, সেই ধ্বংসস্তূপ থেকে বিএনপি আবার গড়ে তোলে, আবার তখন ধাক্কা আসে। কিন্তু বিএনপির মধ্যে একটা সহজাত
একটা প্রবণতা আছে গড়ে তোলা। আমরা তারেক রহমান সাহেবের নেতৃত্বে সেই সহজাত যে প্রবৃত্তি, সহজাত যে তার একটা ক্ষমতা, তার পরিস্ফুটন দেখতে পাচ্ছি এবং আমরা খুবই আশাবাদী যে তার নেতৃত্বে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে, বাংলাদেশ আবার অর্থনৈতিক দিক দিয়ে সচল হবে এবং আমরা অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে পারব। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। Welcome to Salt Bay. আপনি মুক্তিযুদ্ধের কথা বললেন, মুক্তিযুদ্ধের হিসাব যদি বলি যে বাংলাদেশের যে দলটা বিরোধী মানে মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল তারা এখন সংসদে এবং আপনারা দীর্ঘদিন তাদের সাথে আন্দোলন সংগ্রামও করেছেন। এই যে জামাতের উত্থান, এই উত্থানটাকে আসলে কিভাবে দেখবেন? এটা আসলে যদি একটু বলি যে এর জন্য দায়ী আসলে কে? এর জন্য দায়ী আওয়ামী লীগ। আওয়ামী লীগ গত 15-16 বছর 18 বছর প্রায় যেভাবে আপনার রাজনীতিকে ধ্বংস করেছে, গণতন্ত্রকে দমন করেছে, গণতান্ত্রিক শক্তিগুলোকে ধরন করেছে, যার ফলেই আপনার আজকে সাম্প্রদায়িক অথবা আপনার উগ্রপন্থার দলগুলো আপনার জেগে ওঠার সুযোগটা পেয়েছে। একটা বিষয় হচ্ছে কি যে আপনি যখন স্পেস দেবেন না তখনই কিন্তু ওখানে আপনার স্পেস ভাঙার জন্যে অন্য জায়গা তৈরি হবে। তো গণতান্ত্রিক দলগুলো যদি স্পেস না পায় তখন স্বাভাবিকভাবেই অন্য শক্তিগুলো মাথা চাইতে ওঠে। আমরা একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি বিএনপি, আমরা রাস্তায় সংগ্রাম করি, আমরা আপনার প্রতিবাদ করি, মিছিল করি, জনসভা করি, গ্রেফতার হই, জেলে যাই, বছর পর বছর জেল খাটি, কিন্তু আমরা আপনার উগ্রতা জানি না, আমরা বন্দুক ধরতে জানি না। দ্যাটস দ্য রিয়ালিটি। কিন্তু এরা সব পারে, তো আমাদের পক্ষে এটা সম্ভব না। আমরা এই আন্দোলন করি, গণতন্ত্র করি, আমরা আন্দোলন করে সরকার হটিয়েছি, নির্বাচনের মধ্যে দিয়ে সরকার এসেছি, বন্দুকের মুখে নয়। ওই যে অনেকে আপনার চেষ্টা করছিল দ্বিতীয় বিপ্লবের সরকার ভেঙে দেওয়ার, কিন্তু আমরা কিন্তু সংবিধানে বিশ্বাস করি, যে কারণে সংবিধানের ধারাবাহিকতা আমরা রক্ষা করেছি। এটাকে আমরা সচেতনভাবে করেছি, নট দ্যাট যে আমাদের উপর আমরা ভেবেছি যে এই সময়ে সংবিধান ভেঙে দেওয়া এটা হবে জাতির জন্য সবচেয়ে ক্ষতিকর, একটা অস্থিরতা সৃষ্টি হবে, এনার্কি সৃষ্টি হবে, নৈরাজ্য সৃষ্টি হবে, যেটা নিয়ন্ত্রণ করা যাবে না। তো সেই কারণেই আমরা সমর্থন দিয়েছি। অনেকে আমাদের সমালোচনা করে যে আমরা প্রেসিডেন্টকে রেখেছি, আর প্রেসিডেন্ট তো সাংবিধানিকভাবে আছে, সে না থাকলে তো রাষ্ট্রে যদি টপ না থাকে তো রাষ্ট্রই নাই, এটা বুঝতে হবে। তো এই জিনিসগুলো বুঝেই আমরা আপনার সেটা করি, জেনে শুনেই। এবং এখন পর্যন্ত আমরা প্রতিটি ক্ষেত্রে দেখেন আমরা কিন্তু আমরা সংবিধানকে সমুন্নত রেখে গণতান্ত্রিক প্রক্রিয়াগুলোকে অব্যাহত রেখেছি। আমরা জুলাই সনদে পুরোপুরি সই করেছি, শুধুমাত্র যেগুলো তো আমরা মানি না সেগুলো আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি, এটা তো আমার অধিকার। এবং ওখানে বলাও আছে সনদে যে নির্বাচনে যারা জয়লাভ করবে তাদের ম্যান্ডেট অনুযায়ী পরিবর্তন আসবে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে তার মন মানসিকতায়। আপনার কথাও আমরা বারবার দেখেছি যে আপনারা নির্বাহী আদেশে কখনো কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে না। এটা আপনি নির্বাচনের আগে অনেকবার বলেছেন, নির্বাচনের পরে হয়তো বলেছেন। যেটি অন্তর্বর্তীকালীন সরকার করেছে যে আওয়ামী লীগকে নির্বাহী আদেশে তাদের কার্যক্রমটা নিষিদ্ধ করেছে, আপনারাও সেটি সংসদে এই বিলটা হয়তো পাশ করেছেন সবাই। তো এই জায়গায় কি তাদের কাজের স্কোপটা ছোট হয়ে গেল না? সেখানে কি বিস্ফোরিত হবে? আওয়ামী লীগের সর্বনাশ আওয়ামী লীগ নিজেই করেছে। আওয়ামী লীগটা সবচেয়ে পুরনো দল বাংলাদেশের। আওয়ামী লীগের তো আজকে এই অবস্থায় আসার কথা না। কেন এসেছে? আজকে সাধারণ মানুষ কিন্তু আওয়ামী লীগের পক্ষে কেউ কথা বলে না। কেন বলে না? যে আওয়ামী লীগ ইজ লস্ট। আওয়ামী লীগ গত 15 বছরে মানুষের উপরে যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করেছে, সেই কারণে আওয়ামী লীগ আর মানুষের কাছে সেই দল নেই। আজকে দেখেন একটা লোক নেই যে তার পক্ষে কথা বলবে, সাহস করে দাঁড়াবে, কেউ নেই, কেউ কথা বলতে পারে না। তো সেখানে সেই দল তো টিকে থাকবে না। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে তাদের যিনি নেত্রী, প্রধান নেত্রী, সভানেত্রী, তিনি নিজে হাতে গণহত্যার সূচনা করেছেন। এটা বাংলাদেশের মানুষ কখনো মেনে নেবে না। উনি হুকুম দিয়েছেন এবং আমাদের আপনার প্রায় শত শত ছাত্র, ছেলে মেয়ে, শিশুকে হত্যা করা হয়েছে। এটাকে তো কেউ মেনে নেবে না। সুতরাং আওয়ামী লীগের প্রশ্নে আমি এখন আসবো না। এই জন্য আসবো না যে আওয়ামী লীগ ইজ নো মোর দেয়ার। আমরা এখনকার কথা বলছি, এখন আমরা তো গণতন্ত্রে বিশ্বাস করছি, আমরা সবাইকে কথা বলতে দিচ্ছি। মন্ত্রী পরিষদ যখন গঠন করা হয়, একজন মন্ত্রীকে নিয়ে, বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে নিয়ে এখন পর্যন্ত নানা ধরনের প্রশ্ন থাকছে। তিনি তো অন্তর্বর্তীকালীন সরকারে ছিলেন, তারপরও আসলে বিএনপির মতো একটা দল, এত বড় একটা দল, অন্তর্বর্তী সরকারে থাকা একজন মানুষকে বা একজন উপদেষ্টাকে কেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একজন, আমরা অন্তর্বর্তী সরকারে থাকা অনেককেই কিন্তু কথা বলেছি এবং অনেকের সঙ্গেই আমরা, তারা যদি আসতো তারা হয়তো তাদেরকে আমরা দলে এমপি বানানোর চেষ্টা করতাম,
মন্ত্রী বানানোর চেষ্টা করতো। কারণ আমরা তো চেয়েছি যে কিছু আপনার যারা সংগ্রাম করেছে, লড়াই করেছে, যাদের সঙ্গে একসাথে আমাদের ঘোষণাই তো ছিল যে যারা ঐক্যবদ্ধ আন্দোলন করেছে তাদেরকে আমরা নেব। খলিল সাহেবের ব্যাপারটা সম্পূর্ণভাবে এটা একটা আপনার টেকনিক্যাল ব্যাপার। আপনার খলিলুর রহমান সাহেব ওখানে ছিলেন, তিনি ছিলেন আপনার বিদেশ মন্ত্রী অ্যাডভাইজার হিসেবে। আমরা মনে করেছি যে খলিলুর রহমান আপনার এই কাজের জন্যে ইজ দ্য বেস্ট, সেই জন্য আমরা তাকে নিয়েছি। এটা কোনো অসুবিধার কিছু নেই। আপনার আমাদের সংবিধানেই আছে 10% আমরা টেকনোকে নিতেই পারি। একটা গুঞ্জনও শোনা যায় যে আপনি সামনে রাষ্ট্রপতি হবেন। এগুলো গুঞ্জন, এইসব নিয়ে কথা আমি বলি না, গুজব নিয়ে আমি কথা বলি না। যে প্রধানমন্ত্রী তারেক রহমান বেশ কিছু উদ্যোগ নিয়েছে যেটা আসলে মানুষের কাছে গ্রহণযোগ্যতাও পেয়েছে অনেকটা, পাশাপাশি এটা নির্বাচনী ইশতেহারে ছিল, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, এখানে তো অনেক অর্থের ব্যাপারে। এই ধরনের একটি কার্যক্রম করতে যেয়ে অর্থনীতির উপর কি একটা বড় চ্যালেঞ্জ আসবে কিনা? কার্যক্রমই তো আমার অর্থনীতিকে আবার সচল করবে, এটা যারা অর্থনীতি বোঝে তারা এটা বোঝে। আমি যখন ফ্যামিলি কার্ড করে কিছু টাকা ইনজেক্ট করব রুরাল ইকোনমিতে, ওই রুরাল ইকোনমি চাঙ্গা হবে। আমি যখন কৃষক কার্ড করে কিছু টাকা ইনজেক্ট করব আমার গ্রামে, তখন সেখানে আপনার হবে আপনি ওটা চাঙ্গা হবে। এটা হচ্ছে মিনিমাম সেন্স অফ ইকোনমিক্স। এটা যারা সমালোচনা করে তারা অর্থনীতি বোঝে না। আপনার দলকে একেবারে নিজের সন্তানের মতোই ধরে রেখেছেন মহাসচিব হিসাবে। সামনে তো কাউন্সিল বা সম্মেলন হবে, কি করবেন? আবার কি দলের এই রাজনীতি তো আপনার এটা একটা চলমান প্রক্রিয়া। আমি মনে করি যে আপনার একটা দল, সেটাও একটা চলমান প্রক্রিয়া, আর যারা পুরনো দল হয় সেটাও একটা চলমান প্রক্রিয়া হয়। নেতৃত্ব আসে সেখান থেকে ধীরে ধীরে আপনার আসে। তো আমি একটা জিনিসে বিশ্বাস করি, সেটা হচ্ছে যে লিডারশিপ শুড কাম ফ্রম বটম, 1 নম্বর। 2 নম্বর ইয়াংদের মধ্যে থেকে। ইয়াং ব্লাড দলের মধ্যে যদি না থাকে সে দল টিকবে না। যেমন ধরেন আপনার রক্ত সঞ্চালন যদি ঠিকমতো আপনার না হয় তাহলে সেই মানুষ বাঁচার কোনো সম্ভাবনা থাকে না। তেমনিভাবে আমার দলে যখন তরুণরা আসবে এবং তরুণরা আপনার সেই রক্ত চলাচল সৃষ্টি করবে, তাদের হাতেই নেতৃত্ব যাওয়া উচিত বলে আমি মনে করি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। Welcome to Salt Bay. প্রধানমন্ত্রী তারেক রহমান রাস্তাঘাট আমরা যখন দেখি চলার সময় হুট করে নেমে গিয়ে মানুষের সাথে মিশছেন। এখন পর্যন্ত যেটি বিভিন্ন মাধ্যমে জেনেছি যে গোয়েন্দা সংস্থার রিপোর্ট আছে যে তার উপর হামলা হওয়ার একটি বিষয় রয়েছে। মানে এই ধরনের শঙ্কা গোয়েন্দা রিপোর্টে আমরা নানাভাবে জানতে পারছি। এরকম কোনো কিছু জানতে পেরেছেন কিনা? সেই জায়গায় থেকে সতর্ক আপনারা আছেন কিনা? আপনার যে কোনো জনপ্রিয় নেতা, পিপলস লিডার, সে জনগণের কাছে যাবেই। তাকে যতই আপনি ঠাড় ঠাকানোর চেষ্টা করেন, আটকানোর চেষ্টা করেন, সেই জনগণের কাছে যাওয়ার চেষ্টাই করবে। নিরাপত্তার ক্ষতি ওগুলো দিয়ে খুব বেশি আপনার রক্ষাও হয় না। আপনি দেখেছেন যে বেনজির জনপ্রিয় নেত্রী ক্যাম্পেইন করতে গিয়ে তাকে গুলি করে মেরে ফেলছে। সঞ্জীব গান্ধী তাকে মেরে ফেলা হয়েছে। আমাদের স্বয়ংপ্রতি জিয়াউর রহমান, যিনি সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি ছিলেন, তাকেও কিন্তু আপনার হত্যা করা হয়েছে। তো ওই ভয়ে যদি কোনো রাজনীতিবিদ রাজনীতি না করেন, দূরে থাকেন, তাহলে কিন্তু সে রাজনীতিবিদ হতে পারবে না। তারেক রহমান সাহেবের মধ্যে সেই ভয় নেই। তারেক রহমান সাহেবের যে জিন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এবং খালেদা জিয়ার পুত্র, সে তার মধ্যে তো জনগণের কাছে যাওয়ার আকাঙ্ক্ষা বাসটা তীব্র থাকবেই, এটাই স্বাভাবিক। এই সূত্রে আমার মনে পড়ে আপনার 2002 সালে আমরা চীনে গিয়েছিলাম বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তখন উনি প্রধানমন্ত্রী। 2001 সালের নির্বাচনের পরে আমি তখন প্রতিমন্ত্রী। আমার পাশেই ছিলেন আপনার আমাদের তারেক রহমান সাহেব। তো ওনার কাছে যখন উনি আসলেন তখন উনি বলেন যে হি ইজ মাই সান তারেক রহমান। তো চীনা প্রধানমন্ত্রী তার হাতটা শক্ত করে ধরলেন, আমার এখনও সেই দৃশ্য মনে পড়ে। ধরে বললেন, ক্যারি দ্য ফ্ল্যাগ অফ ইউর ফাদার অ্যান্ড মাদার। আজকে তারেক জিয়া সেই পতাকা বহন করছেন। তার পিতা আর তার মাতার বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করা, স্বাধীনতাকে রক্ষা করা, বাংলাদেশের মানুষকে সামনের দিকে এগিয়ে নেওয়া, বাংলাদেশের দরিদ্র মানুষের মুক্তি, এইগুলোই হচ্ছে তারেক রহমান সাহেবের আরাধ্য বাসনা। আমি বিশ্বাস করি যে তিনি সেটা পারবেন। এনসিপি একটা ভিন্ন জায়গা থেকে কিন্তু রাজনীতিতে এসেছে, কিন্তু দিন শেষে তারা আবার দেখা গেলো যে বাংলাদেশ বিরোধী একটি দল জামাত ইসলামের সাথে তারা যুক্ত হলো। এটাকে কিভাবে বলবেন তাদের রাজনীতির শুরুতেই এরকম একটি জুলাইয়ে 4-এ 5-এ এবং আমাদের সঙ্গে যুদ্ধ করে একসাথেই সংগ্রাম করে আমরা যে আপনার একটা মুক্ত বাংলাদেশ পেয়েছি, ওই দলটাকে আমি এভাবে সমালোচনা করতে চাই না। আমি আশা করি যে তারা অনেক ভালো করবে ভবিষ্যতে। আমি এই প্রত্যাশা করি যে তাদের নেতৃত্বে বাংলাদেশের তরুণরা তারা একত্রিত হবে এবং বাংলাদেশে নতুন
সূর্য তারা নিয়ে আসবে। বাংলাদেশে এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে মুক্তিযুদ্ধ নিয়ে নানা ধরনের প্রশ্ন কেন হচ্ছে, আমরা কি ইতিহাসটা সঠিকভাবে তুলে ধরতে পারছি না? না, সমস্যার কথা জানেন, বাংলাদেশে একটা প্রবণতা আছে, এবং প্রবণতার সৃষ্টি করেছে আপনার আওয়ামী লীগ। সবসময় ইতিহাসকে বিকৃত করেছে, সত্যকে সে মিথ্যা বলে চালিয়ে বেশিরভাগ সময়। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে তারা পাকিস্তানের চর বানিয়েছে, কি হাস্যকর এই ধরনের কথা তারা বলেছে না। এবং কারোর কোনো অবদান নেই একমাত্র শেখ মুজিব ছাড়া। অথচ শেখ মুজিব তো আর পাকিস্তানের জেলে, ঠিক না? আমি কিন্তু শেখ মুজিবুর অবদানকেও খাটো করে দেখি না। 1971 সালের 25শে ডিসেম্বর পর্যন্ত তার যে অবদান ছিল, সেই অবদানকে অস্বীকার করার কোনো উপায় নেই। বাট আফটার 71 যুদ্ধের শেষের পরে উনি প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রের দায়িত্বে এসে যে কাজগুলো করেছেন, সেটাকে সমর্থন করার তো আমরা কোনো যুক্তি খুঁজে পাই না। ওই সময় আওয়ামী লীগের কারণেই আপনার এই দ্বিধা বিভক্তি এগুলো সব শুরু হয়েছে, এবং মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা, মুক্তিযুদ্ধকে ভুল করা, এইসব তারা করেছে। মুক্তিযুদ্ধ এই দেশের মানুষ সবাই করেছে, প্রতিটি মানুষ মুক্তিযুদ্ধ করেছে। সুতরাং ওইটাকে খাটো যারা করতে চায় তারা তো বাংলাদেশে বিশ্বাস করে না। ওই মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করে তারা তো বাংলাদেশে বিশ্বাস করে না। ওই মুক্তিযুদ্ধের সত্যকে যারা মিথ্যা বানায়, অপলাপ করে, তারা মুক্তিযুদ্ধ বিশ্বাস করে না। সুতরাং ওই শেখ মুজিবের আওয়ামী লীগের সঙ্গে আজকে যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করতেছে, তাদের কোনো পার্থক্য আমি খুঁজে পাই না। তো এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় মাঠ পর্যায়ে বিএনপির নামে নানা ধরনের অভিযোগ আসছে, বিশেষ করে দুর্নীতি, চাঁদাবাজের জায়গাটা। এটা কন্ট্রোল না করতে পারলে কি আসলে যে উদ্দেশ্য নিয়ে এই 24 ঘটলো, আইনের শাসন প্রতিষ্ঠা, সেটা কি সম্ভব? আমি আপনাকে একটা কথা বলি, আপনি যখন রাজনীতি করবেন, আপনি যখন কাজ করবেন, তখন আপনার সমালোচনা হবেই। ভালো কাজ করতে গেলে সমালোচনা হবে, খারাপ কাজ করলে তো হবেই। এটা বাংলাদেশের না, পৃথিবীর সব দেশেই। আর বিরোধিতা তো থাকবেই। এখন পরিবর্তন হলে মানুষের কিছু কিছু সমস্যা থাকে, আর এত বড় একটা দেশ, সে দেশের সমস্যা আপনি একদিনে সমস্যার সমাধান করতে পারবেন না। মাত্র 2 মাস হয়েছে সরকারের, এই 2 মাসে আপনি কী আশা করেন? যা করেছি বিশাল কাজ করেছি। আমাদের বলেন তো দেখি, এই মেজর কোনো সমস্যা হয়েছে 2-1টা ঘটনা ছাড়া? মব ভায়োলেন্স বন্ধ হয়ে গেছে আমরা আসার পর থেকে। এখন মনে হয় মব ভায়োলেন্স একটা ঘটনা ঘটেছে, আর কোনো ঘটনাই দেখিনি। কুষ্টিয়াতে একটাই অনলি ঘটনা ঘটেছে। এরকম 2-1টা ঘটনা ছাড়া পাবেন। আর খুন মারামারি 2-1টা, এটা তো খুব স্বাভাবিকভাবে বাংলাদেশে কিন্তু আপনার এটা বহুদিন ধরে হয়েছে। এগুলোকে নিয়ন্ত্রণ অনেক নিয়ন্ত্রিত এখন, এবং আমরা চেষ্টা করছি যতটা সম্ভব আমরা এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। এবং 2-1টা যে রাজনৈতিক দুর্ঘটনা ঘটেনি তাও না, ঘটেছে, বাট দ্যাট ইজ সবচেয়ে কম সময়। ওটাকে দিয়ে বিচার করলে কিন্তু চলবে না। এখন যেটা দরকার সেটা হচ্ছে এই রাষ্ট্রকে আবার নতুন করে গড়ে তুলতে এই সরকারকে সহযোগিতা করা উচিত সকলের। কারণ দিস ইজ এ ইলেক্টেড গভর্নমেন্ট, তা 2/3 মেজরিটি। তো আমার এই সরকারকে সহযোগিতা করতে পারলে তাকে আমি কাজে, হ্যাঁ ভুল তুলতে থাকবেই, যেটা ভুল করবে বিএনপি সেটা বলবে, তার মানে তার ভেঙে গুড়িয়ে দাও। ওয়েট ফর 5 years ভাই, জনগণই ভোট দেবে, কে দিবে না, তাই না? 2 মাস না হতেই আপনি আমাকে কি গুড়িয়ে দাও, ভেঙে দেবেন বলবেন, এটা ঠিক না। আপনাকে অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী, আমাদেরকে দীর্ঘক্ষণ সময় দেওয়ার জন্য। এবং সামনের সময়ে আপনি আরও সুস্থ থাকেন, বাংলাদেশের রাজনীতিকে আরও সামনের দিকে নিয়ে যান, সেই প্রত্যাশাই করছি। দর্শক, এতক্ষণ যারা দেখছিলেন চ্যানেল 1-এর মুখোমুখি অনুষ্ঠানটি, তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা যেন প্রতিবার সরকারকে প্রশ্ন করতে পারি, বা ক্ষমতাশীল যারা ব্যক্তি রয়েছেন তাদেরকে যেন প্রশ্ন করার সময়টি আমরা সব সময় রাখতে পারি, সেই আশা ব্যক্ত করে আবার নতুন কোনো মুখ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে এ পর্যন্তই।